সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব সম্ভাবনা বা প্রবাবিলিটি সম্পর্কে। এটাকে আমরা সম্ভাব্যতাও বলে থাকি। তো সম্ভাবনার অঙ্কগুলো কয়েক টাইপের হয়ে থাকে। যেমন এটা হচ্ছে মুদ্রা রিলেটেড, এটা হচ্ছে ছক্কা রিলেটেড, এটা হচ্ছে তাস রিলেটেড, এটা বল রিলেটেড, এটা হচ্ছে সংখ্যা রিলেটেড এবং এছাড়াও আরও আপনাদের মানে অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। তবে আজকের আলোচনায় আমরা তাস বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোর একেবারে ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা অঙ্কের শুরুতে আমি সম্ভাবনার বেসিক বিষয়গুলো আলোচনা করব। এই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, নচেত কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর খাতা কলম নিয়ে বসেন, আমি যেগুলো অঙ্ক করাবো সেগুলো অবশ্যই আপনারা তুলে রাখবেন। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমি শুরুতেই মূল সূত্রটা আপনাদের একটু লিখে দিচ্ছি, দেখেন। তাহলে দেখেন আমরা সম্ভাবনা ইকুয়াল কি লিখতে পারি। তো আমি লিখছি সম্ভাবনা ইকুয়াল, নিচে হচ্ছে অবশ্যই মোট ঘটনা। এটা কিন্তু সূত্র হিসেবে আপনার মনে রাখতে হবে। নিচে হচ্ছে মোট ঘটনা এবং তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। মনে থাকবে যে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, এটাই হচ্ছে সম্ভাবনা। তো আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সময় আপনাদের কিন্তু ডিটেইলস বিষয়গুলো একটু জানাবো। তো সরাসরি আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। আমরা অঙ্ক করতে করতেই কিন্তু শিখব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? নিম্নে 4টা হচ্ছে সম্ভাব্য উত্তর দেয়া রয়েছে। তো যেহেতু অঙ্কটা সম্ভাবনার একটা অঙ্ক, সেক্ষেত্রে আমরা সম্ভাবনার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা শুরুতে লিখে ফেলবো। তো আমরা নিঃসন্দেহে জানি যে সম্ভাবনা ইকুয়াল কি বলেন তো দেখি। নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা, আমরা লিখে দিচ্ছি নিচে কি মোট ঘটনা এবং তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তো আমরা সম্ভাবনার সংজ্ঞায় বলতে পারি যে অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে সম্ভাবনা। এখানে দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে হচ্ছে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে, তাহলে কত থেকে কত পর্যন্ত? 30 থেকে 40 পর্যন্ত। তো আমি সিরিয়াল ধরে সংখ্যাগুলো একটু লিখছি, দেখেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো মোট কয়টা সংখ্যা রয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট ঘটনা এখানে কিন্তু 11টা। সেটা আমরা নিঃসন্দেহে নিচে 11 লিখে দিতে পারি। মোট ঘটনা 11। এবারে এখানে বলেছে যে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক। আচ্ছা, শুরুতে আমরা মৌলিক সংখ্যা নির্বাচন করি যে কয়টা মৌলিক সংখ্যা এখানে রয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন 31 একটা মৌলিক সংখ্যা, এরপরে হচ্ছে আমাদের 37 একটা মৌলিক সংখ্যা। এছাড়া কিন্তু আর কোনো মৌলিক সংখ্যা এখানে দেখতে পাচ্ছি না। বাদবাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এক এবং সেই সংখ্যা ছাড়া। তাই এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয় বাকিগুলো। তো এখানে বলেছে যে মৌলিক অথবা, এই যে দেখেন, অথবা 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক কি কি আছে আমাদের এখানে? 5-এর গুণিতক আমরা দেখতে পাচ্ছি 30 হচ্ছে 5-এর গুণিতক, এটা। এরপরে হচ্ছে 35 হচ্ছে 5-এর গুণিতক, এটা। এরপরে হচ্ছে 40 হলো 5-এর গুণিতক। তাহলে মৌলিক হচ্ছে দুটো এবং 5-এর গুণিতক হচ্ছে 1 2 এই তিনটা। তাহলে 3 আর 2 মোট কয়টা হলো? 5টা। তাহলে সম্ভাবনার যে অনুকূল ঘটনাটা আছে এই অনুকূল ঘটনা হচ্ছে 5টা। তো নিঃসন্দেহে বুঝেছেন 5 ভাগ 11 আমাদের সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা ক নম্বর যে অপশন সেখানেই রয়েছে। নিঃসন্দেহে আপনারা এই প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পেরেছেন। 6 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন, এটা মুদ্রা সংক্রান্ত সম্ভাবনার একটা অঙ্ক। তো সম্ভাবনা কথাটা কিন্তু লিখা থাকবে যে সম্ভাবনা বের করুন বা সম্ভাবনা কত, এরকম, ঠিক আছে? তো দেখেন সম্ভাবনার সূত্রটা আমি তো আপনাদের হচ্ছে আগেই লিখে দিয়েছিলাম। তো তারপরেও আরো একবার আমি হচ্ছে সম্ভাবনার সূত্রটা আপনাদের একটু লিখে দিতে চাই। আমরা জানি সম্ভাবনা ইকুয়াল, নিচে কি? নিচে হচ্ছে মোট ঘটনা এবং তার উপরে কি? তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। এটা হলো সম্ভাবনা সূত্র।
তো যেহেতু বলা হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে, আচ্ছা বলেন তো দেখি, একটা মুদ্রাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে প্রথমবার নিক্ষেপে উঠতে পারে হয় হেড অথবা টেল। তাহলে মোট কয়টা ঘটনা হলো? দুটো ঘটনা। একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে দুটো ঘটনা উঠতে পারে। আমরা জানি মুদ্রার হচ্ছে এক পিঠে হেড থাকে এবং অপর পিঠে টেল থাকে। তাহলে আমরা এখানে লিখলাম যে একটা মুদ্রা যদি হয় তাহলে আমাদের হেড টেল এই দুটো ঘটনা ঘটতে পারে। এবার আসেন, মুদ্রা তো একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে, তাই না? তাহলে আরো একটা মুদ্রা আমরা নিক্ষেপ করব। তো যখনই আমরা এই পরের মুদ্রাটা নিক্ষেপ করব তখন কিন্তু ঘটনা হবে হেড এবং টেল এই দুটো। তো প্রথমবার এই দুটো ঘটনা এবং পরের বার এই দুটো ঘটনা, মোট ঘটনা কিন্তু আমাদের হচ্ছে হেড টেল এভাবে হবে না। এখন চিন্তা করেন যে দুটো মুদ্রা যদি আপনি একদিকে উপরে ছুড়ে দেন অথবা একটা মুদ্রাকে যদি আপনি দুইবার ছুড়েন, তাহলে এমন হতে পারে যে দুইটাতেই আপনার হেড উঠতে পারে। খেয়াল করে দেখেন, আবার প্রথমটাতে হেড, তারপরেরটাতে টেল উঠতে পারে, আবার প্রথমটাতে টেল, তারপরেরটাতে হেড উঠতে পারে এবং দুইটাতেই টেল উঠতে পারে। এই যে মোট ঘটনা হলো কয়টা? এই মোট ঘটনা হলো আমাদের চারটা। এটাই কিন্তু একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হবে? এই চারটা হবে। এখন দেখেন, আপনি যদি এভাবে মুখে মুখে হচ্ছে না মনে রেখে আপনি যদি অঙ্কের মাধ্যমে শেখেন, দেখেন হেড দ্বারা হেডকে গুণ হেড হেড, এই যে দেখেন হেড হেড, আবার হেড দ্বারা টেলকে গুণ হেড টেল, এই যে দেখেন হেড টেল, আবার টেল দ্বারা হেডকে গুণ, এই যে দেখেন টেল হেড কোথায় আছে, এই যে টেল হেড, আবার টেল দ্বারা টেলকে গুণ, এই যে দেখেন টেল টেল। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে হেড 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 টেল হেড এবং টেল টেল। তাহলে কয়টা ঘটনা? আমাদের এখানে চারটা ঘটনা। এখানে তাহলে আমরা মোট ঘটনার জায়গায় কি লিখতে পারি? মোট ঘটনার জায়গায় আমরা লিখতে পারি 4 বা 4। এবারে আসেন অনুকূল ঘটনা। কি বলেছে? যে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা। তার মানে উভয় ক্ষেত্রে হেড কয়টা আছে বলেন তো দেখি, এখানে কয়বার? এটা ঘটনা, এটা তো একবার, এটা একবার দুইবার, এটা একবার তিনবার, এটা একবার চারবার, তাহলে উভয় ক্ষেত্রে হেড আছে এরকম মোট একবার। তাহলে 1 হচ্ছে আমাদের উপরে হবে। তো 1/4 এটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এই প্রশ্নটা দেখেন, 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে এ থেকে জেড পর্যন্ত কয়টা? 26টা। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ, তারপরে বি, তারপরে সি, এভাবে ডট 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 দিয়ে শেষটা হচ্ছে জেড। অর্থাৎ মোট বর্ণ কয়টা আছে আমাদের? আমাদের মোট বর্ণ আছে 26টি। আমরা এটা লিখলাম। এরপরে আসেন, তো বলা হচ্ছে যে স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত এই 26টা বর্ণের মধ্যে আমাদের স্বরবর্ণ কয়টা আছে? ইংরেজি স্বরবর্ণ কোনগুলো বলেন তো? যেগুলোকে আমরা ভাওয়েল হিসেবে চিনি, অর্থাৎ এ, ই, আই, ও এবং ইউ। তাহলে কয়টা আছে এখানে? মোট 5টা। 1 2 3 4 5টা। তাহলে কয়টি? 5টি। তাহলে মোট বর্ণ হচ্ছে 26টি আর স্বরবর্ণ আছে 5টি। এক্ষেত্রে আমাদের সম্ভাবনা জানতে চাচ্ছে। তো আমরা জানি সম্ভাবনা ইকুয়াল যে সূত্রটা, আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিব। আমরা লিখব সম্ভাবনা ইকুয়াল, নিচে কি? নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা। মনে রাখবেন সম্ভাবনা সূত্রে নিচে মোট ঘটনা এবং তার উপরে কি? তার উপরে আমাদের অনুকূল ঘটনা। তাহলে ইকুয়াল, এখানে টান দেন, মোট ঘটনা কয়টা? 26টা। যেহেতু এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ, তাহলে মোট ঘটনা হচ্ছে 26। আর আমাদের অনুকূল ঘটনা কয়টা? যেহেতু স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা বলেছে, তাহলে স্বরবর্ণ আছে যেহেতু 5টা, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 5। 5/26 কোথায় আছে? এই যে দেখেন খ নম্বর অপশনেই কিন্তু আমাদের 5/26 রয়েছে। আমরা যদি দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। 10 নম্বর অঙ্কটা দেখেন, এটা ছক্কা সংক্রান্ত একটা অঙ্ক এবং সম্ভাবনার অঙ্ক। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো সূত্রটা অবশ্যই আমরা শুরুতেই লিখব সম্ভাবনার। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে মোট ঘটনা এবং উপরে হচ্ছে অনুকূল ঘটনা। তো এই যে আমাদের এখানে বলা হচ্ছে একটা ছক্কার কথা, তো একটা ছক্কায় বলেন তো দেখি কি কি উঠতে পারে? পুট উঠতে পারে। পুটকে আমরা মানে 1 কে আমরা পুট বলি, তাহলে 2 উঠতে পারে, 3 উঠতে পারে,
4 উঠতে পারে, 5 উঠতে পারে, ছক্কা বা 6 উঠতে পারে। তাহলে মোট ঘটনা এখানে কয়টা হচ্ছে? আমাদের এখানে মোট ঘটনা হচ্ছে 6টি। তাহলে অবশ্যই এই সূত্রানুযায়ী মোট ঘটনার জায়গায় আমরা 6 বসাই দিব। এবারে অনুকূল ঘটনা খুঁজে বের করার পালা। তো অনুকূল ঘটনা আমরা খুঁজবো কি? প্রশ্ন করা হবে যেটা, সেটাই হচ্ছে অনুকূল ঘটনা খোঁজার একমাত্র লাইন। তো দেখেন, 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2 থেকে বড় সংখ্যা যে কয়টা হবে সেটাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। এই যে অনুকূল ঘটনাটা তো উপরে রয়েছে, এটা বসাতে হবে। তাহলে 2 থেকে বড়, 2 কিন্তু নয়, তাহলে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে এবং 6 হতে পারে। তাহলে মোট কয়টা ঘটনা হচ্ছে এখানে? 4টা। তাহলে অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা হচ্ছে 4। তাহলে উপরে 4, তার নিচে 6, কাটাকাটি যায়, 2 দুগুণ 4 এবং 3 দুগুণ 6। তাহলে 2/3, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই কিন্তু 2/3 রয়েছে। তো নিঃসন্দেহে ছক্কা সংক্রান্ত এই অঙ্কটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। 11 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। এটাকে আমরা অবশ্যই ভেরি ইম্পর্টেন্টের লিস্টে একেবারে উপরের দিকেই রাখতে পারি। তো ভালো করে আগে প্রশ্নটা দেখেন। বলেছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 440 পর্যন্ত মোট কয়টা সংখ্যা? মোট হচ্ছে 440টি সংখ্যা। তাহলে 440টি হচ্ছে মোট সংখ্যা আমাদের এখানে। তো আমরা যখন সম্ভাবনা সূত্রটা প্রয়োগ করব, তখন আমরা অবশ্যই মোট ঘটনার জায়গায় 440 বসাই দিব। তো আমি সম্ভাবনা সূত্রটা আপনাদের এখানে একটু লিখে দিচ্ছি। সম্ভাবনা মানে নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা এবং তার উপরে কি? তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তাহলে মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে কতটি? 440। আমি ইংরেজি দিয়ে লিখছি, মোট ঘটনা হচ্ছে 440টি, যেটা আমরা এখানে লিখে রেখেছি বাংলা দিয়ে 440টি। এবারে আসেন, বলা হচ্ছে সংখ্যাগুলির একটি দৈব চয়ন মানে কি? মানে হচ্ছে র্যান্ডমলি নেওয়া, কোনরূপ প্রভাবিত না হয়ে সংখ্যাগুলোকে পছন্দ করার বাংলাই হচ্ছে দৈব চয়ন পদ্ধতিতে। এই শব্দটা আপনাদের অনেক সময় সম্ভাবনার অঙ্কে কিছুটা মানে কনফিউশন সৃষ্টি করতে পারে, যে এটা আবার দৈব চয়ন বলতে আবার কি বোঝায়। মনে রাখবেন, দৈব চয়ন মানে কোনরূপ পক্ষপাত দুষ্ট না হয়ে যদি আমরা সংখ্যা নির্বাচন করি, সেটাকেই বলা হয় দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা। তো 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বর্গ সংখ্যা কি কি আছে আমরা যদি খুঁজে বের করি, মনে রাখবেন তাহলে 1 এর বর্গ, এটা 2 এর বর্গ, 3 এর বর্গ কত হচ্ছে? আমরা যদি টান দিয়ে আপনাদেরকে দেখাই, 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, তাহলে সংখ্যাগুলো হচ্ছে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাই না? একইভাবে 4 এর বর্গ কত হবে? আমাদের 4 এর বর্গ হবে 4 4 16। ওকে, আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো সিরিয়াল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1 একটা বর্গ সংখ্যা, 4 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা। তো এইভাবে যদি আমরা সিরিয়ালি যেতে থাকি ডট 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 ডট, তাহলে 19 একটা বর্গ সংখ্যা। কেননা 19 এর উপর যদি আমরা, দুঃখিত, 19 তো বর্গ সংখ্যা নয়, 19 এর উপর স্কোয়ার করলে কত হয়? 19 19 361। তাহলে 361 একটা বর্গ সংখ্যা। এরপরে 20 এর উপর যদি আমি স্কোয়ার করি, 20 20 400, এটা একটা বর্গ সংখ্যা। এরপরে 21 এর উপর স্কোয়ার করলে কিন্তু 441 হয়, যেটা 440 থেকে কি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 2 3 4 এভাবে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত আমরা মোট এরকম 20টা বর্গ সংখ্যা পাবো। সবগুলো লিখলে মানে হচ্ছে অনেকটা সময় লাগবে অঙ্কটা করতে। এই জন্য পরীক্ষার হলেও কিন্তু আপনাদের এভাবেই বুঝতে হবে। তাহলে 1 থেকে 440 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে বর্গ সংখ্যা আছে 20টা, সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। তাহলে 20 আমরা উপরে লিখে দিব। 20 হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, 0 0 ক্রস করে দিলাম। তাহলে 2 1 2, 22 দুগুণ 44, তার মানে উপরে 1, তার নিচে কত? তার নিচে হচ্ছে 22। এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো দেখি 1/22 আমাদের অ্যান্সারে আছে কিনা। আমরা যদি একটু দাগাই, এক্স্যাক্টলি ক নম্বর অপশনই কিন্তু আমাদের এই অঙ্কটা সঠিক উত্তর রয়েছে। তো নিঃসন্দেহে আপনারা এটাও বুঝতে পেরেছেন প্রপারলি। 12 নম্বর অঙ্কটা দেখেন, এটা বল সংক্রান্ত একটা অঙ্ক। কি বলা হচ্ছে? ও আচ্ছা,
বল সংক্রান্ত নয়, এখানে হচ্ছে কলম বলা আছে। তো এগুলো বল সংক্রান্ত, কলম সংক্রান্ত এরকমই আসে সাধারণত। একটি বালতিতে 4টি লাল, 5টি সবুজ ও 6টি নীল কলম আছে। ওই বালতি হতে একটি কলম নেওয়া হলে সেটি সবুজ হবার সম্ভাবনা কত? তো সম্ভাবনা সূত্রটা আমরা শুরুতে এখানে লিখে দেব। দেখেন আমি লিখে দিয়েছি সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা, তার নিচে হচ্ছে মোট ঘটনা। তো কি বলা হচ্ছে এখানে? আমাদের বলা হচ্ছে একটি বালতিতে 4টি লাল, 5টি সবুজ ও 6টি নীল কলম আছে। তো যেহেতু 4টি লাল আছে তাহলে আমরা এখানে লিখব এখানে লাল আছে কয়টা? লাল আছে আমাদের 4টি, তার মানে 4। আচ্ছা, 5টা সবুজ, আমরা লিখব সবুজ আছে কয়টা? সবুজ আছে হচ্ছে আমাদের 5টা। ও 6টি নীল কলম আছে, তাহলে আমরা লিখব নীল আছে কয়টা? নীল আছে হচ্ছে 6টা। তাহলে মোট কলম কয়টা আছে? আমরা বলতে পারি মোট কলম আছে 5, 6, 11 আর 4 15, তার মানে 15টি হচ্ছে আমাদের মোট ঘটনা। নিঃসন্দেহে বুঝেছেন যে মোট ঘটনার জায়গায় আমরা কত বসাবো? মোট ঘটনার জায়গায় আমরা বসাবো হচ্ছে 15 বা 15। এবারে অনুকূল ঘটনা খুঁজে বের করার পালা। বলেছে ওই বালতিতে বা ওই বালতি হতে একটি কলম নেওয়া হলে সেটি সবুজ হবার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, সবুজ কলম আছে কয়টা? সবুজ কলম আছে 5টা, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 5, বসাই দিব উপরে 5। জাস্ট এতটুকুই হচ্ছে, এতটুকু বুঝলে আপনারা অঙ্কটা করতে পারবেন প্রপারলি। তো 5 একে 5 এবং 3 5 15, অর্থাৎ 1/3। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় আছে অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে আমাদের অ্যান্সারটা রয়েছে। 14 নম্বর অঙ্কটা দেখেন, একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো সম্ভাবনা সূত্রটা কি? আমরা লিখে দিচ্ছি সম্ভাবনা ইকুয়াল, নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা এবং তার উপরে কি? তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। তো এখানে আমাদের মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 5টা নীল বল, 10টা সাদা বল এবং 20টি কালো বল। তাহলে মোট বল আছে কয়টা? 20 আর 10 এ 30 আর 5 এ 35। তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে 35 বা 35। এবার বলা হচ্ছে দৈব চয়নের মাধ্যমে, মানে হচ্ছে র্যান্ডমলি যদি আমরা একটা বল তুলি এবং সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, সাদা না হলে বলগুলো কি কি হতে পারে? অবশ্যই নীল হতে পারে অথবা আমাদের কিন্তু কালো হতে পারে। তাহলে সাদা বাদে আমাদের বল আছে কয়টা? 20 আর 5 এ 25টা। তাহলে এই 25 হচ্ছে আমাদের এখানকার অনুকূল ঘটনা। এটা একটু মনে রাখতে হবে ভালো মতো। যদি বলতো আমাদের এখানে যে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে কিন্তু অনুকূল ঘটনা হতো 10টা, 10 এখানে বসাই দিতাম। কিন্তু যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা বাদে যে বল কয়টা আছে সেটাই হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে উপরে 30, উপরে 25, তার নিচে 35। আমরা যদি 5 দ্বারা কাটাকাটি করি, 5 5 এ 25, 5 7 35, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? উপরে 5, তার নিচে 7, অর্থাৎ 5/7। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় আছে দেখেন তো অ্যান্সারটা? খ নম্বর অপশনে রয়েছে, তাই এই অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 15 নম্বর অঙ্কটা দেখেন, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এটা যেহেতু বের করতে বলেছে, আমরা শুরুতেই কি খুঁজবো? আমরা যেহেতু জানি সম্ভাবনা মানে নিচে মোট ঘটনা, তার উপরে অনুকূল ঘটনা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে হচ্ছে মোট ঘটনা, তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে, তো একটা ছক্কা নিক্ষেপে কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা ঘটনা ঘটতে পারে। তাই আমাদের মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে আমাদের 6। এবার বলা হচ্ছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা বলেন তো, এই যে ঘটনাগুলোর মধ্যে এখানে তো মোট 6টা ঘটনা আছে, এই 6টা ঘটনার মধ্যে বিজোড় কয়টা আছে? 1, 3 এবং 5। তাহলে বিজোড় সংখ্যা আছে 3টা। তাহলে আমরা অনুকূল ঘটনা হিসেবে উপরে কত বসাবো? 3 বসাবো। তো 3 একে 3, 3 দুগুণ 6, কত হচ্ছে? 1/2, মানে হচ্ছে হাফ হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন গ নম্বর অপশনেই কিন্তু হাফ রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। 18 নম্বর অঙ্কটা দেখেন, লুডো খেলায় একটি ছক্কা বা ডাইস পরপর 2 বার ছোড়া হলে মোট কত রকম ফলাফল পাওয়া সম্ভব? এটা সঠিক উত্তর হচ্ছে 36 রকম ফলাফল পাওয়া সম্ভব।
কিন্তু জাস্ট এতটুকু জানলেই তো আমাদের হবে না, বিষয়টা সম্পর্কে প্রপারলি একটা ধারণা তো আমাদের নিতে হবে, তাই না? তো মনে রাখেন সূত্র হচ্ছে যে যেহেতু আমাদের লুডো খেলার ছক্কার কথা বলা হচ্ছে, তাহলে ছক্কার পিঠ কয়টা বলেন তো দেখি? ছক্কার পিঠ হচ্ছে 6টা। এবং কয়টা ছক্কা নিক্ষেপ করতে বলা হচ্ছে? 2টা, অথবা পরপর 2বার। একই কথা কিন্তু, একটা ছক্কা 2বার নিক্ষেপ করা অথবা পরপর 2বার ছোড়া হলে যে ঘটনা হবে সেটা একই রকম। এই জন্য 2বার যেহেতু বলেছে, এটার উপরে আমরা স্কোয়ার করে দিব। যদি 3বার বলতো 3 দিয়ে দিতাম, 4বার বলতো 4 দিয়ে দিতাম। আর ছক্কায় মোট যেহেতু পিঠ 6টা, তাহলে আমরা বলতে পারি একটা ছক্কায় আমাদের মোট ঘটনা হবে ইকুয়াল 6 এর উপর স্কোয়ার। যেহেতু 2টা ছক্কা, এই জন্য 6 এর উপর স্কোয়ার হচ্ছে। তাহলে 6 6 36 আমরা এভাবে বের করতে পারি অ্যান্সারটাকে। কিন্তু যদি আপনি বলেন যে না, আমি জিনিসগুলো একটু ফিল করতে চাই, একটু বুঝতে চাই যে আসলে কিভাবে 36টা হলো, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, একটা বক্স করতে হবে। বক্স করে আমরা এর ভিতরে লাইন টেনে টেনে হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেন আমি এখানে মোটামুটি 1, তারপরে 2, এরপরে হচ্ছে 3, 4, এরপরে 5 6, আমি মোটামুটি কয়টা লাইন টানলাম? 1 2 3 4 5 6টা। তো এক্ষেত্রে আমাদের আরো একটা লাইন প্রয়োজন হবে। কেন বলেন তো দেখি? তার কারণ হচ্ছে আমাদের ঘটনাগুলো কিন্তু এখানে 1 থেকে 6 পর্যন্ত 6টা ঘটনা ঘটাই দিতে হবে। তাহলে এটা ধরেন 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এদিকে 5 এবং সবশেষে 6। তাহলে ঘটনা কয়টা? এখানে 6টা ঘটনা। তো আমরা এভাবে টান দিয়ে দিব। 1, 1 এর পরে কত? 2, 2 এর পরে কত? 3, 3 এর পরে হচ্ছে আমাদের 4, তারপরে 5 এবং 6। ঠিক আছে? তাহলে এই দিকেও আমাদের কি কি হবে বলেন তো দেখি? এই দিকেও আমাদের হবে হচ্ছে, দেখেন এখানে 1 হবে, তারপরে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে এবং 6 হবে, তাই না? তো এই যে আমাদের এখানে এই দিকেও 1, এই দিকেও 1, এইটা একটু বক্স করে যদি আমরা করতাম তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। তো যাই হোক, যেভাবে আছে আপাতত এভাবেই বোঝেন। তো 1 এর সাথে 1 যদি আমরা নেই তাহলে এখানে হবে 1 1। খেয়াল করে দেখেন। আবার 1 এর সাথে, এই 1 এর সাথে যদি আমরা এখানে 2 নেই, আচ্ছা আমি একটু বক্সটা একটু আলাদাভাবে অঙ্কন করছি যাতে করে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। এবারে মোটামুটি ঠিক আছে, মানে আনুমানিক আমরা একটা বক্স করে দিলাম। এইদিকে আমরা বলতে পারি এখানে একটা ছক্কা, মানে এখানে প্রথম ছক্কা এবং এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় ছক্কা। ঠিক আছে? তো এইদিকে 1 থেকে 6 পর্যন্ত, এইদিকে 1 থেকে 6 পর্যন্ত। তো প্রথমে আমরা এই 1 দ্বারা 1, তাহলে প্রথমে দুইটাই পুট উঠতে পারে। যেহেতু 2টা ছক্কা, মানে পরপর 2টা ছক্কা আমরা ছুড়ে দিয়েছি, তাহলে দুইটাতেই 1 1 করে উঠতে পারে। এরপরে উঠতে পারি কি, আমরা দেখতে পাচ্ছি 1 দ্বারা 2 কে, তাহলে 1 2, তারপরে তারপরে 1 দ্বারা 3 কে, তার মানে 1 3, এভাবে কিন্তু দেখেন 1 দ্বারা 4 কে 1 4, তারপরে 1 5, এভাবে, হ্যাঁ? তারপরে 1, তারপরে 6। আমি আরেকটা লিখে সবগুলো তুলে দিব। তারপরে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এভাবে। তাহলে এই 2 এই 1, তার মানে প্রথম ছক্কায় 2, তারপরে ছক্কায় 1, এরপরে প্রথম ছক্কায় 2, তারপরে ছক্কায় 2, দেখেন এই 2 2, তারপরে 2 3, তাহলে 2 এখানে 3। আমরা যদি একটু দেখি 11 12 13 14 15 16, এরপরে 21 22 23, তারপরে কত হবে? 24, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 26, এইভাবে কিন্তু, তাই না? তারপরে সিরিয়াল অনুযায়ী যাচ্ছে, তাহলে 3 1, তাহলে কত হচ্ছে? এটা 31, তারপরে নিশ্চয়ই বুঝতে পারছেন 3 2, তার মানে হচ্ছে 32, এভাবে, তারপরে 33, হ্যাঁ? বাকিগুলো আমি লিখে দিচ্ছি, একটু মনোযোগ দেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সবশেষে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6, তাহলে মোট কয়টা ঘটনা? এখানে দেখেন 1 2 3 4 5 6, আর এইদিকেও 1 2 3 4 5 6, 6 6 কত? 36। তাহলে ঘটনা হবে মোট কয়টা? বলা হচ্ছে কত রকমের ফলাফল পাওয়া যায়? তাহলে আমাদের 36 রকমের ফলাফল পাওয়া যায়। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই ছক্কার অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আবার অনেক সময় মুদ্রা এবং ছক্কা মিক্স করেও কিন্তু আসতে পারে, সেক্ষেত্রেও আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। তো মনে রাখবেন শর্টকাটে, সেটা হচ্ছে শর্টকাট মেথডে আপনাদের যেভাবে করতে হবে, যে যেহেতু একটা ছক্কায় 6টা পিঠ আর পরপর 2বার নিক্ষেপ করতে বলেছে, তার মানে 6 এর স্কোয়ার 36 বা 36 হচ্ছে আমাদের মোট ঘটনা। যদি এভাবে বলে 3টা ছক্কা অথবা পরপর 3বার নিক্ষেপ করা হয়েছে, তার মানে 6 এর উপর কিউব কত হবে? 216 সম্ভবত। আমি একটু গুণ করে দেখি, 6 গুণন 6 গুণন 6, যদি 3টা ছক্কা বলে
তাহলে 6 6 36, 36 কে 6 দ্বারা গুণ করলে 6 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 8 3 19 20 21, তাহলে হ্যাঁ 216টা ঘটনা ঘটবে যদি লুডো খেলায় একটি ছক্কা পরপর 3 বার নিক্ষেপ করা হয়। তো এই বিষয়টাও কিন্তু আমাদের অনেক সময় চাকরির পরীক্ষায় বিভিন্ন প্রশ্নে এসে থাকে। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় নিয়ে রাখবেন যাতে করে পরবর্তী সময়ে অঙ্ক করতে গেলে আপনাদের আর কোনো প্রবলেম না হয় এটাতে। 19 নম্বর অঙ্কটা দেখেন, দুটি ছক্কা নিক্ষেপে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? তো এখানে দুটি ছক্কা যেহেতু নিক্ষেপ করতে বলেছে, আমাদের মোট ঘটনা শুরুতেই বের করে নিতে হবে। এখানে মোট ঘটনা হবে ছক্কার পিঠ যেহেতু 6টা, আর যেহেতু দুটি ছক্কা নিক্ষেপ করতে বলেছে তার উপরে হবে 6, না দুঃখিত, তার উপরে হবে 2, অর্থাৎ 6 টু দি পাওয়ার 2। 6 এর উপরে স্কয়ার হলে কত হয়? 6 6 36। তার মানে মোট ঘটনা আমাদের 36টা। আমরা চাইলে বক্স করেও মোট ঘটনাগুলো দেখাতে পারি। এবার বলা হচ্ছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? তার মানে অনুকূল ঘটনা হচ্ছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনাটা আমাদের। আমরা তো জানি সম্ভাবনা মানে উপরে অনুকূল ঘটনা, তার নিচে মোট ঘটনা। তো দেখেন, তাহলে একই ফলাফল পাওয়া যাবে মোট 6টা। তাহলে 6টা যদি পাওয়া যায়, কিভাবে পাওয়া যাচ্ছে আমি এগুলো দেখাচ্ছি। তার পূর্বে আমরা সুতরাং সম্ভাবনা ইকুয়াল কি লিখে দিতে পারি? নিচে 36, তার মানে নিচে হচ্ছে মোট ঘটনা, আর অনুকূল ঘটনাটা হচ্ছে উপরে 6, অর্থাৎ 6 একে 6, 6 6 36, অর্থাৎ 1/6। এটা হচ্ছে আমাদের ফলাফল। কোথায় রয়েছে ফলাফলটা? আমরা যদি দাগাই এক্স্যাক্টলি 1/6 আমাদের খ নম্বর অপশনে রয়েছে। ঠিক আছে, এরপর আসেন এই অঙ্কটা যদি আপনি বুঝতে চান যে আসলে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা যে বিষয়টা রয়েছে সেটা আমরা যদি এই বক্স করে আপনাদেরকে দেখাই, তো একটু মনোযোগ দেন, আমি বক্স করে আপনাদের পুরো জিনিসটা দেখাই দিচ্ছি। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে একেবারে প্রপারলি বিষয়গুলো দেখতে পাচ্ছেন। দেখেন আমি এখানে বলছি যে এটা দুটি ছক্কা, যেহেতু এইদিকে একটা ছক্কা 1 থেকে 6 পর্যন্ত, এদিকে আরেকটা ছক্কা 1 থেকে 6 পর্যন্ত। তো মোট ঘটনা আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এদিকে 1 2 3 4 5 6, তাহলে 6 6 36টা। তাহলে আমরা সম্ভাবনা সূত্র অনুযায়ী নিচে বলতে পারি মোট ঘটনা কত? 36। আর তার উপরে অনুকূল ঘটনা বলা হচ্ছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। তো একই ফলাফল আছে কয়টা? একই ফলাফল আছে কিন্তু এখানে এই যে দুইটাই 1, দুইটাই 2, দুইটাই 3, দুইটাই 4, দুইটাই 5 এবং দুইটাই 6। তাহলে মোট 6টা। তাহলে আমরা উপরে 6 দিয়ে দিলাম, অর্থাৎ 6 একে 6, 6 6 36, অর্থাৎ 1/6 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা খ নম্বরে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে সম্ভাবনার ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করেছি, উপরে অনুকূল ঘটনা, তার নিচে মোট ঘটনা। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কোনো একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? এটা হবে কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত। তো মনে রাখবেন যে আমরা বলতে পারি যে ঘটনা কখনো ঘটে না তার সম্ভাবনা হচ্ছে 0। মনে রাখতে হবে যে ঘটনাটা কখনো ঘটে না তার সম্ভাবনা হচ্ছে সবসময় 0, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে আসেন, যে ঘটনাটা একেবারে অবশ্যই ঘটবে, আমি যদি বলি যে ঘটনাটা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা হচ্ছে 1। মনে থাকবে, ধরেন সূর্য পূর্ব দিকে ওঠে, মানে সূর্য প্রতিদিন ওঠে প্রতিদিন অস্ত যায়। তো এটা একটা মানে একেবারে নিশ্চিত ঘটনা। তো সূর্য তো কখনো পশ্চিম দিকে উঠবে না, পূর্ব দিকে অস্ত যাবে না, তাই না? তো এই জন্য এটার সম্ভাবনা হচ্ছে 1। কিন্তু যদি আমি বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে তার সম্ভাবনা অবশ্যই অবশ্যই 0, অর্থাৎ কোনো চান্স নেই সূর্য মানে হচ্ছে পশ্চিম দিকে ওঠার অথবা পূর্ব দিকে অস্ত যাওয়ার। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে অবশ্যই 0। আর যদি কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এরকম বোঝা যায়, তাহলে সেটার মান হচ্ছে 1। তো আমরা সম্ভাবনার একটা সূত্র আপনাদেরকে একটু জানাই রাখি, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটা এবং না ঘটা এ দুটোর সম্ভাবনার সমষ্টি যদি আমরা করি আসবে আমাদের 1। তাহলে কোনো ঘটনা ঘটার সমষ্টি যদি 1 হয় আর না ঘটার সমষ্টি যদি 0 হয় তাহলে তার মানে 1। আবার কোনো ঘটনা ঘটার হচ্ছে সমষ্টি মানে ঘটার সম্ভাবনা যদি 0 হয় আর না ঘটার সম্ভাবনা যদি 1 হয় তাহলেও মোট মানে টোটালটা হচ্ছে 1। আবার ধরেন আমরা দুটো একটা মুদ্রা উপরে ছুড়ে দিলাম, একদিকে হেড আছে আর একদিকে টেল আছে, তাহলে এই ঘটনাটাতে হেড উঠবে তার সম্ভাবনা কত, টেল উঠবে তার সম্ভাবনা কত? হেড ওঠার সম্ভাবনা হাফ, টেল ওঠার সম্ভাবনা হাফ।
তো হাফ আর হাফ যদি আমরা যোগ করি তাহলে হবে 1, অর্থাৎ এটা হচ্ছে ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। বিষয়টা এভাবেও আমরা বুঝতে পারি। তো যখন হেড উঠবে তখন তো আর টেল উঠবে না, তাই না? আবার যখন টেল উঠবে তখন তো আর হেড উঠবে না। তো এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি লুডো খেলার দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হবার সম্ভাবনা কত? তাহলে কয়টা ছক্কা? দুটি ছক্কা একসাথে ফেলা হয়েছে। তো দুটি ছক্কা যদি আমরা একসাথে ফেলি তাহলে আমাদের মোট ঘটনা হবে, মনে রাখতে হবে সম্ভাবনার, যেহেতু সম্ভাবনার সূত্রটা আমি একটু লিখে দিই। সম্ভাবনা মানে নিচে হচ্ছে মোট ঘটনা এবং তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তো এখানে দুটি ছক্কা একসাথে ফেললে মোট ঘটনা হবে 6 তার উপরে স্কোয়ার, কেননা 6 হচ্ছে লুডো খেলার, লুডোতে 6টা আলাদা আলাদা পার্শ্ব থাকে, একদিকে 1, একদিকে 2, একদিকে 3, একদিকে 4, একদিকে 5 আর একদিকে 6, এই জন্য মোট পিঠ থাকে 6টা। আর যেহেতু দুটি ছক্কা ওই জন্য উপরে স্কোয়ার। আমাদের কি হচ্ছে তাহলে 6 এর উপরে স্কোয়ার মানে 36, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। তাহলে মোট ঘটনার জায়গায় আমরা 36 বসাই দিলাম। এবার বলা হচ্ছে যে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হবার সম্ভাবনা কত? আচ্ছা, লুডো খেলায় যদি আমরা দুটি ছক্কা একসাথে ফেলি তাহলে প্রথমে দুইটাতে 1 উঠতে পারে, দুইটাতে হচ্ছে প্রথমটাতে 1, তারপরেরটাতে 2 এরকম উঠতে পারে, আবার একটাতে 5, একটাতে 6 মানে 1 এভাবে উঠতে পারে, মানে বিভিন্ন ঘটনা তো এখানে ঘটতে পারে, তাই না? তো এক্ষেত্রে বলা হচ্ছে যে মানে কত কত ভাবে দুইটার যোগফল 10 হতে পারে। তো আমরা যদি দেখি প্রথমটাতে আমাদের 4 উঠতে পারে, তারপরেরটাতে 6, এটা এভাবে আমাদের 10 হতে পারে। আবার প্রথমটাতে ধরেন 6, তারপরেরটাতে 4 উঠতে পারে, এভাবে 10। আবার আরেকটা হতে পারে প্রথমটাতে 2, তারপরেরটাতে 4 উঠতে পারে। দুঃখিত, হচ্ছে না আমাদের এখানে 10 তো হতে হবে, তাই না? তাহলে প্রথমটাতে 5 উঠতে পারে, দ্বিতীয়টাতেও 5 উঠতে পারে। ব্যাপারটা এই। তাহলে কয়টা হলো? এখানে হচ্ছে আমাদের আবার 6, 4, 6, 4, 6 আর 5, 5। আমার মনে হয় এই তিনটা ছাড়া 10 হওয়ার আর কোনো চান্স নেই। দেখেন তো আর কোনো চান্স আছে কিনা, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এখানে মোট ঘটনা হচ্ছে 36 আর অনুকূল ঘটনা হচ্ছে 3টা। তাহলে দিয়ে দিলাম 3 উপরে। তাহলে 3 একে 3, 3 12 36, তাহলে উপরে 1, তার নিচে 12। আচ্ছা, আমরা দেখি তো 1/12 আমাদের অ্যান্সার হয় কিনা। এক্স্যাক্টলি এটাই হচ্ছে এই 4টা অপশনের মধ্যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এই বিষয়গুলো কিন্তু কিছুটা ক্রিটিক্যাল, আপনাদের কিন্তু আরো ডিটেইলস বুঝতে হবে এই বিষয়গুলো সম্পর্কে। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি, এভাবে আমরা লিখতে পারি যে আমরা জানি কোনো ঘটনা ঘটা এবং না ঘটা এই দুটোর সম্ভাবনার সমষ্টি কি? সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1 বা 1। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 5/4 হয় তাহলে চাকরি পাওয়া মানে এটা ঘটবে, চাকরি পাওয়া মানে কি ঘটনাটা ঘটবে, তাহলে উপরে 4, তার নিচে 5, তাই না? আর না ঘটা, তাহলে না ঘটাটাই আমাদের না পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে না ঘটা এটা আমরা বের করব, এদিকে দিব আমরা 1। তাহলে না ঘটা মানে হচ্ছে 1 থেকে আমরা যদি এটা এদিকে আসে বিয়োগ হয়ে যায় 5/4, তাহলে আমাদের এখানে লসাগু হচ্ছে 5। 5 একে 5 বিয়োগ 5 একে 5, 1 দ্বারা 4কে গুণ করলে 4, তাহলে কত হচ্ছে বলেন তো? 5 থেকে 4 গেলে উপরে 1, তার নিচে 5। আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে কিন্তু ক নম্বর অপশনটা 1/5। এবার আসেন, এটা যদি আপনি মুখে মুখে এমনিতেই বুঝতে চান যে অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যে যদি আপনি করতে চান, তো দেখেন তো দেখি চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 5/4 হয় তাহলে না পাওয়ার সম্ভাবনা তো 5/1। নিশ্চয়ই আপনি বোঝেন। ধরেন একটা পরীক্ষায় আপনি 5-এর মধ্যে 4 পেয়েছেন, পাননি কত? 5-এর মধ্যে 1 আপনি পাননি, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 5/4 হয় তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? অবশ্যই 5/1। এটা কিন্তু আমরা মানে আমাদের একটু সেন্স খাটালেই কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু যদি আপনি সম্ভাবনার রুল অনুযায়ী প্রপারলি করতে চান তাহলে আপনাকে কোনো ঘটনা ঘটা এবং সেই ঘটনা না ঘটার সম্ভাবনার সমষ্টি 1, এভাবে কিন্তু আপনাদের অঙ্কটা করতে হবে।